বর্ষা এলে গঙ্গা তীরের আমাদের এই ছোট্ট গ্রামে শুরু হয় ইলিশের মরশুম। ইলিশ মানি গ্রাম জুড়ে উৎসব। যা বলেছ, এই বর্ষা এলে আমরা গ্রামের গরিব মানুষগুলো একটু মাছের স্বাদ নিতে পারি। নইলে সারা বছর মাছের দোকানের আশেপাশেও আমরা যেতে পারি না। হ্যাঁ, সারা বছর মাছের যোগান কম, তাই দাম আকাশ ছোঁয়া হয়। এই এখন বর্ষা এলে মাছ হবে পুকুরে পুকুরে, তখন দাম খানিক কমবে। হ্যাঁ গো, সেই আশাতেই তো বসে আছি। দাম কমলে তুমি মাছ কিনে আনতে পারবে, আর আমরাও মাছ খাবো। সারা বছর তো আর খাওয়া হয় না। একদম ভেবো না, দাম কমলেই তোমার জন্য ইলিশ মাছ কিনে আনবো। তখন ভালো মতো মন ভরে সর্ষে ইলিশ রান্না করো। সে আর বলতে, এই আলোচনা করে আমার মনে তো ইলিশের প্রতি টানটা আরো বেড়ে গেল গো। বুঝি গো বুঝি, বাজারে এখনো ইলিশ ওঠেনি তা নয়, উঠেছে, তবে দাম খুব বেশি। দাম কমলেই এনে দেব। হ্যাঁ, দাম কমলেই এনো, না হলে বেশি দামি মাছ আবার পান্তা ভাতের সাথে গলা দিয়ে নামতে চাইবে না। সে আর কিছু দিনের অপেক্ষা। এ কটা দিন কষ্ট করে শুধু পান্তা ভাতই খেতে হবে। যদিও তোমার হাতের পান্তাও আমার কাছে খুব সুস্বাদু লাগে। বাহ! কত ইলিশ মাছ হয়েছে এবার পুকুরে। গ্রামের গরিব মানুষগুলো সব আশা করে থাকে এই বর্ষা এলে পুকুর জুড়ে এত ইলিশ মাছ হয়। হ্যাঁ, অনেক ইলিশ মাছ হয়েছে। গ্রামের গরিবগুলোকে 2 টাকায় বেচে আর কি লাভ হবে? তার চেয়ে শহরে বিক্রি করবার ব্যবস্থা করি, অনেক লাভ পাওয়া যাবে। কিন্তু গ্রামের এই গরিব মানুষগুলো তো এই বর্ষা ঋতু কবে থেকে আশা করে বসে আছে। সারা বছর তো মাছের দাম এত বেশি হয় যে তারা কিনে খেতে পারে না। এই শোন রতন, অত লোকদের নিয়ে ভাবলে কোনো দিনই তুই বড় লোক হতে পারবি না। তাছাড়া এরা গরিব মানুষ, সারা বছর না খেলেও কোনো সমস্যা হবে না, খালি একটু মন খারাপ হবে, সে আর কি বড় ব্যাপার। তবু আমরা যদি গ্রামের সব পুকুরের ইলিশ দখল করে শহরে পাঠিয়ে দিই, তাহলে তো গ্রামের লোকে সন্দেহ করবে। সে নিয়ে অত ভাবিস না, কেউ কিছু টের পাবে না। আমি সব ব্যবস্থা করে নেব, তুই খালি তোর মুখটা বন্ধ রাখিস, তাহলেই হবে। যত সব পেট পাতলা মাল। ঠিক আছে খগেনদা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সব কিছু করে দেব। খালি আমাকেও লাভের কিছু ভাগ দিও। ওরে, সে সে আর বলতে, লাভের অংশ তো তোকে দেবই। যা লাভ হবে এবার দেখিস, তুই কল্পনাও করতে পারবি না এত লাভ হবে। এত দেরি হলো যে? তোর জন্যই অপেক্ষা করছিলাম, কত দিন পর এলি শহর থেকে। এতদিন আর পড়াশোনার চাপে আসা হয়নি। তোমার শরীর কেমন আছে মা? হ্যাঁ, আমি এমনি ভালোই আছি, খালি তোর জন্য না খুব চিন্তা হতো রে। তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ভালোই আছি। তোমার জন্য একটা মস্ত বড় সুখবর আছে। কি সুখবর আছে? তোর ডাক্তারি পরীক্ষা কেমন হয়েছে? যদিও আমি জানি তুই ভালোই করবি। খুব ভালো হয়েছে আমার পরীক্ষা। আমি পরীক্ষায় পাশ করি একেবারে এসেছি। তুমি আমাকে কত কষ্ট করে পড়িয়েছো, আমাকে নিয়ে তোমার কত স্বপ্ন, কত আশা আছে আমি জানি মা। আমিও জানি তুই আমার সব স্বপ্ন আশা পূরণ করবি। এবার এত বড় একটা সুখবর দিলি, তার উপর আবার বর্ষা ঋতুও এসেছে। আমি তোর জন্য বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে খাওয়াবো। আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি, ডাক্তার হব। এটা সত্যিই খুব সুখের খবর। শুধু আমরা কেন ইলিশ মাছ খাবো, আমি গ্রামের সকলকে একবেলা অন্তত পান্তা ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করব। হ্যাঁ, এটা তো বেশ ভালো কথা বলেছিস। এখন ইলিশের দামও কম হবে। তুই যখন গ্রামের সকলকে একবেলা ইলিশ পান্তা খাওয়াতে চাইছিস, তখন আমি আর বাধা দেব না। এই পলাশ না, তো এতদিন পর গ্রামে ফিরে এলি যে, ডাক্তার হয়ে গেছিস? না না, এখনো ডাক্তার হইনি, তবে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। আর কিছুদিনের মধ্যেই ডাক্তার হয়ে যাব।
বাহ, এ তো ভালো কথা। আমাদের গ্রামের ছেলে ডাক্তার হয়ে গেল, তাই এই খুশিতে আমাদের কিছু খাওয়াবি না? সেই বন্দোবস্তই তো করতে যাচ্ছি। আমি আর মা ঠিক করেছি যে এই বর্ষা ঋতুতে যেহেতু ইলিশ মাছ কম দামে পাওয়া যায়, তাই গ্রামের গরিব মানুষদের ইলিশ পান্তা খাওয়াবো। ডাক্তারি পরীক্ষায় পাশ করেছিস, ভালো কথা। ডাক্তার হবি সেও না হয় মানলাম, তাই বলে পুরো গ্রামকে খাওয়ানোর কি আছে এর মধ্যে? আমাকে খাওয়া, আর যারা তোর কাছের মানুষ তাদেরকে খাওয়ালি তো হয়। আমি যে ডাক্তার হয়েছি সে তো পুরো গ্রামের গর্বের ব্যাপার। শুধু তোমাকে আর কয়েকজনকে খাওয়ালে কেমন হবে না ব্যাপারটা? এমন করলে তো ঠিক দেখায় না, তাই আমি সবাইকে খাওয়াবো বলে ভেবেছি। তাছাড়া এই বর্ষায় তো মাছের দাম কমই হবে, সবাইকে একবেলা খাওয়ালে কতই বা খরচ হবে। আমি তো তোর চেয়ে বড়, তাই তোর চেয়ে অনেক বেশি জানি। তাই আমি তোকে বলছি, এত বেশি করিস না। তোর আশেপাশে যতজন আছে তাদেরকে খাওয়া, এত বেশি করে লাভ নেই। আর তাছাড়া আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমি করবই, তুমি এত ভাবছো কেন? আমি তোর বড় হয়ে তোকে এই উপদেশ দিলাম, তুই মানলে মান, না হলে মানতে হবে না। আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। বলছি একটু বাইরে গিয়েও তো দেখতে পারো, বর্ষাকাল এসেছে, পুকুরে পুকুরে মাছ হয়েছে। ছিপ নিয়ে গিয়ে একটু মাছ তুলে আনলেও তো পারো। সারাদিন তো অনেক কাজই করি, একটু এখন আমি বিশ্রাম করছি, সেটা কি তোমার সহ্য হচ্ছে না? সবসময় খালি এই করো সেই করো, সারাদিন আমাকে কাজ করাও। কি? আমি সারাদিন তোমাকে দিয়ে কাজ করাই? আর আমি যে সারা দিন কাজ করি সেটা তুমি দেখতে পাও না? ঘরের সমস্ত কাজ আমাকে একা একা করতে হয়। সেই বেলায় তো একবারও বলো না যে আমি কত খাটি। তোমাকে কিছু বললেই হলো, তাই না? ঘরে দুটো বাসন মাজা আর এইটুকু উঠান ঝাড়ু দেওয়া, আর তেমন কোনো কাজ না। বাইরে গিয়ে দেখো কত খাটনি করে 2 টাকা রোজগার করতে হয়। আর এমনি এমনি ছিপ নিয়ে গেলে তো আমাকে পুকুরে কেউ মাছ ধরতে দেবে না, তার জন্য নিজের পুকুর থাকা দরকার। কি করতে যে আমি তোমাকে বিয়ে করেছি? তুমি তো সংসারের কিছুই বোঝো না। দুটো কাজ করবে, তা থেকে শুধু 2 টাকা আনবে বলে সেই টাকাতে কি কিছু হয়? সারা বছর মাছটাও খেতে পারি না, এত দাম। এখন বর্ষা এসেছে, বাজারে যাও, দুটো মাছ নিয়ে এসো, একটু তো রান্না করে খাই। তা না। বলি কি, ঘরে বসে তো কিছু জানতে পারবে না? বাজারের কি দাম হচ্ছে না হচ্ছে একটু নিজে গিয়ে দেখো কি দাম হয়েছে। দাম এক বিন্দু কমেনি যে আমি মাছ আনবো। আমার তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। তুমি এভাবেই পড়ে থাকো। আমার আর মনে হয় না যে এই বছর একটুও ইলিশ মাছ খাওয়া হবে। বলি কি বৌমা, এত বরের সাথে ঝগড়া করো কেন? সে একটু বিশ্রাম নিচ্ছিল, তাকে কেন তুমি বিরক্ত করছিলে? বাজারে যখন মাছের দাম কমবে, সে তখন তোমার জন্য অবশ্যই নিয়ে আসবে। আপনি কি করে জানলেন আমি আমার বরের সাথে ঝগড়া করছি, তাকে বাজার থেকে মাছ নিয়ে আসতে বলেছি? আমি তো তোমার পাশের বাড়িতেই থাকি, তাই তোমার ঘরে যদি কথাবার্তা বেশি জোরে হয় তো আমার কানে আসে। সেই শুনেই আমি তোমাকে খালি বললাম। এতে এত রেগে যাওয়ার কি আছে? আপনি আমার বাড়িতে কান পেতে রাখবেন আর এটা শুনেও আমি রাগ করব না? আপনার কি কোনো কাজকর্ম নেই? আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে সবসময় নাক গলান যে। আমি কান পাতিনি তোমার বাড়িতে। এত জোরে চেঁচামেচি করে কথা বলছিলে যে সব কথা আমার কানে চলে এসেছে। আর তাছাড়া আমি তোমার গুরুজন, আমার সাথে তুমি এমন ভাবে কথা বলতে পারো না। আমি জানি গুরুজনদের সাথে কেমন ভাবে কথা বলতে লাগে। আপনি অন্যায় কাজ করবেন না, তাহলে আমাকে ওইভাবে কথা বলতে হবে না আপনার সাথে। আজকালকার মেয়ে বউগুলো এমন হয়েছে যে তাদের কিছুই বলা যায় না, বললেই একেবারে বোমের মতো ফেটে যায়। আরে বাবা, আমরাও তো সংসার করেছি, আমরা কি কখনো স্বামীর সাথে এভাবে কথা বলেছি? সে দেখে আমি ভেবে তোমাকে বললাম, আর তো কিছু না। আমার সংসারে কি চলছে না চলছে সেটা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আমি যেভাবে খুশি আমার স্বামীর সাথে কথা বলবো, আপনাকে এই নিয়ে অত ভাবতে হবে না, বুঝেছেন?
কি ব্যাপার খগেন, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। কেমন চলছে মাছের ব্যবসা তোমার? আপনার দয়ায় কোনো মতে আমার ব্যবসা চলে যাচ্ছে। এবার যে কি হলো পুকুরে বুঝতেই পারছি না, একদম মাছই হয়নি। তার উপর ওই পলাশ বলছে এই গ্রামের গরিবদের মধ্যে নাকি মাছ দান করবে। তাই নাকি খগেন? পুকুরে মাছ হয়নি? আমি আরও ভাবছি এবারও হয়তো ভালো মাছ হবে। আরে আমরা গ্রামবাসীরা সবাই খেতে পারবো, গরিব ধনী সবাই মিলে। সেই তো বলছি আপনাকে, এইবারে পুকুরে তেমন একটা মাছ হয়নি। তার উপরে ওই পলাশ নামের ছেলেটা ডাক্তারি পাশ করে এসে এখন বলছে গ্রামের লোকেদের মাছ খাওয়াবে বলে। এইভাবে গ্রামের অর্থনৈতিক ধ্বংস করে মানে কোনো লাভ আছে বলুন? কথাটা তো তুমি মন্দ বলনি খগেন। গ্রামের পুকুরে যখন এইবার তেমন ইলিশ মাছ হয়নি, তখন পলাশকে আবার শহর থেকে ইলিশ মাছ আনতে হবে। এই করে তো গ্রামের অর্থনীতি খারাপ হয়ে যাবে। তুমি বলো যে আমি বলেছি এসব না করতে। আমি তো তাকে বোঝালাম, কিন্তু পলাশ কিছুতেই বুঝলো না। বলে সে তার মতো করবে, আমার তাতে এত বোঝাবার কিছু নেই। তবু আপনি যখন বললেন তখন একবার তার কানে তুলে দেব, তখন দেখি শোনে কিনা। হ্যাঁ তাই বলো। আমিও আশা করেছিলাম যে এবার ভালো মাছের চাষ হলে গ্রামের গরিবগুলো একটু মাছের স্বাদ নিতে পারবে। সারা বছর তো তারাও খেতে পারে না, এত দাম থাকে বলে। কিন্তু এবার মনে হয় না যে গরিব মানুষগুলো একটু মাছের স্বাদ পাবে। আপনি যখন এত আশা করেছিলেন, তখন আমি একটু এদিক সেদিক করে দেখবো যদি কিছু জোগাড় করতে পারি আর কি। আমারও তো গ্রামের মানুষগুলোর জন্য মন কাঁদে, তাই না? ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে হাতে আবার ইলিশ মাছ, কি ব্যাপার? সুখবর আছে গো বুড়িমা, আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি। আর কিছুদিনের মধ্যেই ডাক্তার হব। তাই গ্রামের সবাইকে চেয়েছিলাম একবেলা পান্তা ইলিশ মাছ খাওয়াতে। কিন্তু ইলিশ মাছগুলো যে কোথায় হাওয়া হয়ে গেল বুঝতেই পারছি না। তাও বাজার থেকে এই ইলিশ দুটো তোমার জন্য নিয়ে এলাম, খুশি ভাগ করবার জন্য। তুই বাবা এতদিন শহরে ছিলিস, শহরে পড়াশোনা করেছিস, এখন ডাক্তারি পরীক্ষা পাশ করে ডাক্তার হতে চলেছিস, অথচ গ্রামের মানুষগুলোকে নিয়ে কত ভাবিস। আমিও আশা করেছিলাম যে বর্ষাকাল আসলে মাছের দাম কমবে, আমরাও দুটো ইলিশ মাছ মুখে দিতে পারবো। কিন্তু এইবার যে কি হলো, ইলিশ মাছগুলো সত্যি যে কোথায় হাওয়া হয়ে গেল বুঝতেই পারছি না। আমারও কিছু সন্দেহ হচ্ছে। এভাবে হঠাৎ করে তো ইলিশ মাছগুলো হাওয়া হয়ে যেতে পারে না। প্রতিবার এই বর্ষায় গ্রামের পুকুরগুলো মাছে ভরে যায়, আর এবার নেই। তা কি করে হয়? আমি এই ব্যাপারগুলো নিয়ে একটু খোঁজ খবর করছি, দেখি কি খুঁজে পাই। একটু খুঁজে তো দেখতেই হবে। খগেন কাকা এই ভারী বর্ষার মধ্যে ছাতা মাথায় কোথায় যাচ্ছে, তাও আবার এত লুকিয়ে লুকিয়ে? নিশ্চয়ই কোনো মতলব আছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। খগেন কাকা এত লুকিয়ে লুকিয়ে এদিকে এলো কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। এখন আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে। এ কি? এ তো ঘর ভর্তি মাছ। পুকুরের মাছ সব এখানে নিয়ে আসা হয়েছে। তার মানে পুকুরে যে মাছ নেই তার পেছনে আসলে এই খগেন কাকা আছে। তিনি সব মাছ এখানে তার ঘরে জমিয়ে রেখেছে। নিশ্চয়ই শহরে বেচে বেশি টাকা কামানোর মতলব এঁটেছে। কিছুতেই হতে দেব না। এখনই গ্রামের সকলকে জানিয়ে দেব যে খগেন কাকা কি করছে। পলাশ, তুই কি ঠিক দেখেছিস যে খগেনের ঘরে বাক্স ভর্তি মাছ? ভুল কিছু দেখিসনি তো? না না বুড়িমা, আমার ভুল কি করে হবে? আমি নিজের চোখে দেখলাম খগেন কাকা তার ঘরে মাছ বাক্স ভর্তি করে রেখেছে, শহরে নিয়ে যাবার মতলব করছে। তা নয় তো কি? অবিনাশ বাবুকে তো জানাতেই হবে, তিনি এই গ্রামের মোড়ল। আমরা গরিব মানুষগুলো সারা বছর মাছ না খেয়ে থাকি, বর্ষার জন্য অপেক্ষা করে থাকি যে বর্ষাকাল এলে পুকুরে দুটো মাছ হবে, একটু কমে আমরা কিনে খেতে পারবো। আর এই খগেনটা তার নিজের টাকা বানানোর জন্য সেগুলো আবার শহরে পাঠাচ্ছে, আমাদের গ্রামবাসীকে বঞ্চিত করছে। ভাগ্যিস পলাশ এভাবে চুপি চুপি গিয়ে দেখলো খগেনের পেছনে পেছনে গিয়ে, না হলে তো জানতেই পারতাম না। সেই গ্রামের মানুষকে বঞ্চিত করা। চলো সবাই মিলে অবিনাশবাবুর কাছে যাই।
এই বর্ষা বাদলের দিনে সবাই দল বেঁধে আমার বাড়ি এসেছো, কি ব্যাপার, কি হয়েছে কি? আপনার কাছে খগেনের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আমরা। খগেনের বিরুদ্ধে অভিযোগ? কেন, খগেন আবার কি করলো? অবিনাশ বাবু, হয়তো আপনি শুনেছেন যে এ বর্ষায় আমাদের গ্রামের পুকুরে নাকি তেমন মাছ হয়নি। হ্যাঁ, সেদিন খগেন নিজে এসে আমাকে বলল যে এবার নাকি পুকুরে তেমন মাছ হয়নি, তাই সে নিজেও চিন্তিত হয়ে আছে। তাই এর মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ করবার মতো কি আছে তা তো আমি বুঝতে পারছি না। পুকুরে মাছ না হলে তা তো প্রকৃতির ব্যাপার, তাতে খগেনের কি করবার আছে? করবার আছে অবিনাশবাবু, আর যা হয়েছে তা সব খগেন কাকাই করেছে। আমাকে সব পরিষ্কার করে বলো, আমি তো ঠিক করে বুঝতেই পারছি না কি হয়েছে। বাবু, আমি শহর থেকে ডাক্তারি পাশ করে ফিরে আসবার পর গ্রামের গরিব মানুষদের ইলিশ পান্তা খাওয়াতে চেয়েছিলাম। সেই সময় খগেন কাকা আমাকে বাধা দেয়। আমি বুঝতে পারি না তার বাধা দেওয়ার কারণ কি। পরে জানতে পারি যে গ্রামের পুকুরে এবার নাকি তেমন ইলিশ মাছই হয়নি। এতদূর আমি বুঝলাম, কিন্তু এর পর কি হয়েছে সেটা বলো, যার জন্য তোমরা একেবারে দল বেঁধে ওর বিরুদ্ধে অভিযোগ করতে এসেছো। আজ আমি বাজারে দুটো ইলিশ মাছ কিনে বুড়িমার বাড়িতে গেছিলাম তাকে দিতে। ফেরবার পথে খগেন কাকাকে ভারী বৃষ্টির মধ্যে একটা বাড়িতে ঢুকতে দেখলাম। তার পেছনে সেখানে গেলাম। তারপর যখন খগেন কাকা সেখান থেকে বেরিয়ে গেল, তখন আমি ঘরের মধ্যে গিয়ে দেখলাম সেখানে বাক্স বাক্স ভর্তি ইলিশ মাছ আছে। পলাশ, তুমি ঠিক বলছো তো? তাহলে তো খগেনের বিরুদ্ধে মস্ত বড় ব্যবস্থা নিতে হয়। সে গ্রামের পুকুরের মাছ নিজের দখলে নিয়ে গিয়েছে, আর এদিকে গ্রামের মানুষগুলো এই বর্ষার দিনেও একটু ইলিশ মাছ খেতে পাচ্ছে না। বাবু, আমি নিজের চোখে সব দেখেছি, এর মধ্যে কোনো ভুল হবে না। আপনি খগেন কাকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন। সে আমাদের গ্রামবাসীকে এই ইলিশ মাছ থেকে বঞ্চিত করেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তুমি চিন্তা করো না পলাশ, আমি এখনই খগেনকে আমার কাছে আসতে বলছি। আমি এক্ষুনি ওর বিচার করব কি করে এত সাহস পায়। লাভ করবার এত শখ না ওর, সব শখ আমি বের করে দিচ্ছি। আপনি বাবু ডেকেছেন এমন করে হঠাৎ করে, মানে এই সময় কোনো বিশেষ কারণ নাকি? হ্যাঁ, কারণটা তুমি বিশেষ বলতেই পারো। তা তোমার মাছের ব্যবসা কেমন চলছে? এখন তো বেশ ভালোই চলছে মনে হয়। না বাবু, সেদিন বলেছিলাম না যে পুকুরে তেমন মাছ হয়নি, তাই এবার তেমন লাভ হচ্ছে না। একদম চুপ খগেন, এখনো আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবার সাহস কোথা থেকে পাও? হ্যাঁ, আমাকে সত্যি করে বলো, মাছগুলো নিয়ে তুমি কি করেছো? সব নিজের ঘরে বন্ধ করে রেখেছো কেন? বাবু, মানে আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কেন ঘরে মাছ রাখতে যাব? এবারে তো মাছই হয়নি। আমি শেষবারের মতো তোমাকে সাবধান করছি। খগেন, যা সত্য সব আমাকে খুলে বলো। মাছগুলো তুমি বাক্সে ভরে তোমার ঘরে কেন রেখেছো? গ্রামের লোকেদের বঞ্চিত করেছো কেন? পলাশ আজকে নিজের চোখে তোমার সব কাণ্ড দেখেছে, সে আমাকে সব বলেছে। এখন যদি তুমি বড় কোনো শাস্তি না পেতে চাও তো সব সত্য কথা বলে ফেলো। বাবু, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আসলে লোভে পড়ে গেছিলাম। এবার আসলে আমাদের গ্রামের পুকুরে ভালোই মাছ হয়েছে, বড় বড় সব ইলিশ। তাই আমি ভাবলাম যে গ্রামের গরিব মানুষগুলো মানে 1 টাকা 2 টাকায় কিনে খাবে, তাতে আমার তেমন লাভ হবে না। তার চেয়ে যদি আমি শহরে মাছগুলো বিক্রি করি তাহলে আমার অনেক লাভ হবে। তুমি এতটা স্বার্থপর খগেন যে গ্রামের লোকগুলোর কথা একবারও ভাবলে না? তারা সারা বছর মাছের স্বাদ নিতে পারে না, এত দাম বলে এই বর্ষা ঋতুটায় ইলিশ মাছ পাওয়া যায় কম দামে, তার জন্য তারা আশা করে বসে থাকে। আর তুমি তাদের মুখের সামনে থেকে এভাবে মাছগুলো কেড়ে নিয়ে শহরে পাঠানোর বন্দোবস্ত করেছো। আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবু। আমি সব মাছ আবার গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমাকে খুব বড় কোনো শাস্তি দেবেন না। মাছ তো তোমাকে ফিরিয়ে দিতেই হবে, সাথে শাস্তিও পেতে হবে গ্রামবাসীদের মাছ খেতে না দেওয়ার। তুমি আজকে থেকে 10 বছর মাছ খাবে না, এটাই তোমার শাস্তি। আর যদি মাছ খেতে ধরা পড়ো তাহলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই পলাশ যদি না ওই বদমাস খগেনকে হাতে নাতে ধরতো, তাহলে এই বছরটা আমাদের আর মাছ খাওয়া হতো না। যা বলেছ বুড়িমা, ওই খগেন যা চাল করেছিল নিজে লাভ করবার জন্য, মাঝখান থেকে আমরা মাছ না পেয়ে 1 বছরের দুঃখে কাটাতাম। এখন ওসব কথা ছাড়ো, খগেন কাকার উচিত ব্যবস্থা হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল সবাইকে পান্তা ইলিশ খাওয়ানো, আজকে সেটা পূরণ করতে পারছি। তোমরা লজ্জা না করে মন ভরে খাও।